প্রথম প্রহর আর দ্বিতীয় প্রহরকে আমরা সংসার করি। সবাই চাই কি বাবা? আমরা সবাই চাই যে আমার ছেলেটা, আমার মেয়েটা গৌর প্রেমে লেগেছে যারে গো। পঞ্চ পাণ্ডব একত্তরে আছে। জিজ্ঞাসা করছেন কৃষ্ণ চিন্তামণি কাকে? না, যুধিষ্ঠিরও পাশে আছে, কিন্তু ভীম, অর্জুন, নকুল, সহদেব চার ভাই বসে আছে যুধিষ্ঠির পাশে। তা চারজনকে উদ্দেশ্য করে বলছে, আচ্ছা ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোমরা আমার একটা প্রশ্নের জবাব দেবে। হ্যাঁ বলো দাদা, কি প্রশ্নের জবাব দিতে হবে? বলছে, আচ্ছা অনন্ত যৌবনা তোমাদের বিমাতা, মাতৃমাতা। এই মাতৃমাতা হচ্ছে অনন্ত যৌবনা। তাই অনন্ত যৌবনা মাতৃমাতা যখন স্নান করে ভিজা কাপড়ে এসে তোমাদের সম্মুখে দাঁড়ায়, মায়ের সেই ভিজা কাপড়ে দর্শন করার পরে তোমাদের ভিতরে কাম জাগে কি না জাগে, এইটা আমার জানতে অভিপ্রায়। ভীম, অর্জুন আর নকুল, সহদেব বলছে, ছি দাদা কি কও, এই কখনো হয় নাকি? সে আমাদের মা, অন্তরে করো বিবেচনা। মাকে দর্শন করলে কখনো সন্তানের মনে কামের উদয় হয় না। কৃষ্ণ হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে, বলছে ঠিক আছে বুঝলাম, তাহলে তোমাদের কামের উদয় হয় না। এবার পাশেই ছিল যুধিষ্ঠির, মন করে স্থির। কৃষ্ণ যদুবীর যুধিষ্ঠিরকে বলল, দাদা কথা লবে, তুমি আমাকে সত্যটা বলবে। তোমার এই অনন্ত যৌবনা মাতৃমাতা স্নান করে ভিজা শরীরে যদি সম্মুখে হয় উদয়, কাম জাগে কি না জাগে বলো আমার পুরোভাগে, এইটা আমার জানতে হবে প্রায়। চার ভাই তো চুপ করে আছে। যুধিষ্ঠির ক্ষীণ কণ্ঠে জবাব দিয়ে বলেছে, হ্যাঁ দাদা আমার ভিতরে কামের উদয় হয়। চার ভাই চোখ মোটা করে তাকাই বসে, দাদাই কয় কি? মাকে দর্শন করলে ভিজা শরীরে তাতেও কামের উদয় হয়? কৃষ্ণ হতবাক হয়ে জিজ্ঞাসা করছে, বলো কি যুধিষ্ঠির, তোমার মধ্যে বিমাতাকে ভিজা শরীরে দর্শন করেও কামের উদয় হয়? যুধিষ্ঠির বলছে, হ্যাঁ দাদা হয়। কৃষ্ণ বলছে, দাদা তাহলে তুমি তখন করো কি? যুধিষ্ঠির বিনয় ভরে ডাক দিয়ে বলে কৃষ্ণের ধারে, দাদা আমি তখন আমার জ্ঞান রূপী অসিটা ধরে কুণ্ডলিনী মায়ের দ্বারে আমার কাম, ক্রোধ, লোভ, মোহমদ, মাৎসর্য রূপী পাঠাগুলির বহির্মুখী স্বভাবকে করি বলিদান, আর ভক্তি সহকারে দৃষ্টি রাখি মায়ের চরণ পরে শান্ত হয় প্রেমের মাধ্যমে পবিত্রতায় আমার দেহখা। তাহলে এই জ্ঞান দিয়েই তাকে শুদ্ধ রাখতে হয় বাবা। দেহটা টলবে, কিন্তু এই টলার হাত থেকে যদি রক্ষা করতে হয়, এটা জ্ঞানের মাধ্যমে লক্ষ্য স্থির করে, তার মাধ্যমে স্থির করে নিজেকে রক্ষা করতে হবে, তা না হলে হবে না। সেই এখনকার ছেলেমেয়েরা বলে আমরা গুরু করব না, না করো, কিন্তু সঠিক পথে চলতে হবে। সঠিক পথে যদি না চলো, অন্যায় করলে তুমি তো বাবা রেহাই পাবা না। আগুনের দাহিকা শক্তি আছে, খুলে বলি আপনাদের কাছে, তুমি না জেনেও যদি আগুনের মধ্যে পা দাও, অন্তর দিয়ে দেখো ভেবে আগুন তোমাকে দাহ্য করবে, ভোগটা তোমাকে কিন্তু ভুগতেই হবে। ওইখানে কিন্তু জোরে যারে তুমি কয় ক্লাস পাস করছো আর কয়টা ডিগ্রি আছে, ওই দেখে আগুনে কিন্তু তাপ দিব না। কি বাবা? তাহলে ভুল করলে তোমাকে পস্তাতে হবে। তুমি যদি সঠিক পথে চলতে পারো তাহলেই ঠিক আছে, আর তা না হলে নিজে না পারলে একজনের কাছে আশ্রয় নিতে হবে যে সুন্দর হয়েছে। কে বাবা? তাহলে প্রথম প্রহর আর দ্বিতীয় প্রহরকে আমরা সংসার করি। সবাই চাই কি বাবা? আমরা সবাই চাই যে আমার ছেলেটা, আমার মেয়েটা, এখন তো কম্পিটিশনের মার্কেট। 3 বছর থেকে আমরা কি কয় নার্সারিতে ভর্তি করিয়ে দিয়ে, মা বাড়ির কাজ করে না, দরকার হইলে শাশুড়ি দিয়ে করাবে, না হয় লোক রেখে করাবে, যার ক্যাপাসিটি যেমন।
কিন্তু ছেলে মেয়ে পড়াশোনা করানোর জন্য নিজে যখন পড়াশোনা করছে তখন কিন্তু ভালো মতো ডেইলি স্কুলে যায় নাই, কিন্তু এখন ওই ভুলটা মনে পড়ছে যে না ভুল করছি, তাই আগেরটা এখন পূরণ করে রাখে। এখন কিন্তু একদিনও মার দেয় না, রবিবারেও যায়। তাহলে মায়ের কর্তব্য, বাবার চিন্তা ছেলে মেয়েকে সুন্দর করবে, লেখাপড়া করাবে। কিন্তু আমার কাছে বলুন দেখি বাবা, এখন টাকা পয়সার তো অভাব নাই, আগে মানুষের অভাব ছিল। মানুষ জন দিত, লোকের বাড়ি খাটতো, তারপরে বাড়িতে যদি পড়ার তেল পর্যন্ত না থাকতো লাইট পোস্টের তলায় পড়েও পড়তো, বসে পড়তো, তাতেও ভালো রেজাল্ট হতো। কিন্তু এখন যে সময়ে অভাবে মানুষকে দুটো টাকা চাইলে, 10টা টাকা চাইলে বাবা মা সময় মতো দিতে পারে নাই। আর এখন সবারই অর্থের প্রাচুর্য আছে, 10 টাকা চাইলে বাবা 100 টাকা দিয়ে আনন্দ পায়। তাহলে ছেলের কিন্তু ঘাটতি নাই। কিন্তু আমার কাছে বলুন দেখি, সব ঘরের ছেলে মেয়ে পড়াশোনা ঠিক মতো করে নাকি? চেষ্টাও কিন্তু সবাই সমানভাবে করে না, করে কেউ আছে একটু চেষ্টা করে, তার ব্রেনটা কম থাকলে ভালো ধরে না। আবার কেউ আছে ওরে খালি মারবেন, ধরবেন, যাই করবেন, ও খালি পড়তে বসবে না, ওর কিন্তু অভাব নাই। আমরা চাচ্ছি যে আমার ছেলেটা ভালো হোক, মেয়েটা পড়াশোনা করুক, আমার মতো কষ্ট করতে না হয়, কিন্তু পরিণামে তা হয় না। কেন হয় না? আমি নিয়ন্ত্রিত হতে পারি নাই। নিজের জীবনের দিকে লক্ষ্য করে দেখুন, তাই ওকে জন্ম দেওয়ার সময় আমি কেমন ছিলাম এইটা ভাবলেই দেখবেন উত্তরটা পাওয়া যাবে, আর কোথাও আপনাকে যাওয়া লাগবে না। অনেকে ভাবে আরে কাজ যা করেছি ছেলের কাছেই খালি মুখ পালাম না। জোরে জারে মানুষের কাছে ভালো থাকলে কাজ হবে না, নিজের কাছে ভালো থাকতে হবে। তাই প্রথম প্রহর দ্বিতীয় প্রহরকে নিয়ন্ত্রণ করে যদি শুদ্ধ ভক্তির দ্বারায় তৃতীয় প্রহরে ভক্তি সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করে জগৎ কল্যাণের জন্য যদি কোনো সন্তান কামনা করে, জনক আর জননী তাদের মিলনের মধ্যে দিয়ে সন্তান হলে বসে শুনুন জ্ঞানী দলে, তার স্বভাবটা পবিত্র ভক্তের মতো হবে, একজন শুদ্ধ যোগীর মতো হবে, তার শান্ত স্নিগ্ধ স্বভাবে সকলেই মুগ্ধ হবে। তাকে ভালো কাজ করবার জন্য আপনার বলতে হবে না, সে ভালো কাজে মত্ত হয়ে থাকবে, খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনাকে বলতে হবে বাবা এখন একটু খাইয়ে নে, পরে করিস কেন, একটু পরে করিস কেন। তাহলে তৃতীয় প্রহরে নিয়ন্ত্রণের মাধ্যমে যদি কেহ সন্তান আকর্ষণ করতে পারে, তারা শুদ্ধ ভক্তের স্বভাব পায়। আর চতুর্থ প্রহরে জাগে গৃহী, এই যে সংসারটা সুন্দর হয়। বাবা ছেলে মেয়ে সবার আছে, কিন্তু সবার ছেলে মেয়ে সমান হয় না। কোন কোন ছেলে মেয়ে আছে বাবার দিকে মুখ তুলে তাকায় না, বাবা যেটা বলে সেইটাই করে, আবার দূর থেকে আসলে পিতা মাতাকে ভক্তি করে। এখনকার দিনেও আছে বাবা, এত এডুকেটেড মানুষ, তারা অনেকেই নাস্তিকের সঙ্গে মেলামেশা করে, কিন্তু বাড়িতে আসলে পড়তে বসার আগে পিতা মাতাকে ভক্তি করবে, গুরুজন থাকলে তাদের ভক্তি করবে, তারপরে পাঠে বসবে। এখনো আছে। আবার অনেকে করে না, কারণটা কি? এই যে গৃহী চতুর্থ প্রহরে যদি সন্তান কামনা করে নারী নরে মিলন হয় এবং সেই মিলনের মধ্যে দিয়ে একটা সন্তান হয়, তারা এই সংসারের সমস্ত উন্নত জ্ঞান সম্পন্ন হয়, অন্তরে করুণ ধারণা, তাদেরকে বকাবাকি করে কখনো ভালো করার প্রয়োজন হয় না। এছাড়া যদি দিনের বেলায় কেউ মিলন হয় বাবা, এত কথা অবশ্য কওয়া যায় না, আমাদের তো লাইসেন্স নাই। কেউ যদি কয় তুমি এইসব পাও কোন জায়গায়, দিনের বেলায় যদি চুরি করে মিলন হয়, তাহলে ওটা তো চোর হইব, ডাকায় তো হইতে পারে। তাহলে এই ছেলে মেয়ে একজন বাবা ছাড়া বোঝে না, মা বাবার মূর্তি গড়িয়ে পূজা করে, বাবা কষ্ট করছে, ছেলের চোখে জল ধরছে, আমি লেখাপড়া করে যদি চাকরি করতে পারি, আমার জানতো ভগবান পিতা মাতাকে আমি জীবনে কোনো দিন আর কষ্ট করতে দেব না, বিশ্রাম দেব। এমনও আছে। আবার এমন ছেলেও আছে বাবার কাছে ডেপুটেশন দিচ্ছে, ভালো করে সংসার চলে না, বাবা বাইক লাগবে, ওই যে কি এখন সবচাইতে ধুম 3 নাকি সবচাইতে বেশি দামি, এই ধুম 3 মোটর সাইকেল লাগবে। একজনের বাবা কইছে আমি তো দিতে পারবো না, দেশে বাবার বুকে ছুরি মারিয়া। এই ছেলেও আছে বাবা।
সম্পত্তির জন্য বাবার উপরে অস্ত্রও তুলছে, এটাও আছে বাবা। এই জন্য সুন্দর হতে গেলে গোড়ার থেকে করতে হবে। ঘরে আগুন লাগিয়ে গেছে, আপনি যদি কুয়ো খুঁড়িয়ে ভাবেন জল উঠাবো তারপরে আগুন নিভাবো, ততক্ষণ ঘর কেন পাড়া শুদ্ধ সাফ হয়ে যাবে। আগুন লাগতেই পারে এই চিন্তা করিয়ে যদি আগে কেউ রাখে কুয়ো খুঁড়িয়ে, তাহলে জলের মাধ্যমে অনায়াসে যেমন হুতাশনকে নির্বাপন করা যায়, তেমনি করে আমি কিছু কথা বললাম সবার ভেতরে, যদি ধৃষ্টতা হয় ক্ষমা চাই সবার ভেতরে বাবা। তবে গল্প টল্প না কইলে আবার অনেকের ভালো লাগে না, বুঝলেন। আজকে তো নারদের পাল্লায় ভরিয়ে গেছি, জানি না কপালে কি আছে, প্রথমেই কাঁঠাল দেখায় থুইয়ে গেছে। তা কাঁঠালের তো ব্যবস্থা দিলাম, মুগুরের মতো ডান্ডা ওর ভিতর দিয়ে চালাই দিলাম খানিকক্ষণ, কিন্তু ও যে এরপরে আরো কি কি করবে না, বুঝলেন। নারদ মুখে একরকম খোয়ায়, ওরে দেখতে ভালো দেখা যায়, কাজের বেলায় কিন্তু আর এক রকম। এই নারদ ভগবানকে গুরু করছে, বুঝলেন। এই ভগবানের কাছে যাই কয়, ও ভগবান তোমার যেন বউ কয়টা? ভগবান কয়, কেন আমার বউ 16,008টা। নারদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ভগবান তুমি এতগুলো বউ পালিয়ে ঠাকুর, আমারে কেউ দিল না একটা। ভগবান কয়, এই ব্রহ্মার বেটা কোন দিকে দিচ্ছিস কোটা? তোরে কেউ বউ দিল না, তুই বিয়ে করতে পারলি না, কোনো মাইয়ের বাবা তোরে মাইয়ে দিল না, কোনো মাইয়ারা তোরে পছন্দ করে না, তাতে আমার দোষ কি? নারদ কয়, না ঠাকুর আমি তো শুনেছি ভগবানের সম্পত্তি থাকলে শিষ্যেও নাকি তার ভাগ ঠাক পায়। ভগবান কয়, হারামজাদা কাঠ ফাজিল, রাম সর দিয়ে তো দাঁত ফেলাই দেবা। এই শিষ্যের সম্পত্তির ভাগ তাতে করে বউ কেউ চায় নাকি? কয়, ঠাকুর তুমি খালি খালি উল্টো বোঝো, তুমি যা করো আমি তো তা করবো না। ভগবান কয়, হারামজাদা তা যদি তুই না করিস তা বউ দিয়ে তুই করবি কি, দরকারটা কি? কয়, ঠাকুর আমি তো দেশ বিদেশ ঘুরিয়ে ঘুরিয়ে কেবল তোমার নামই প্রচার করিয়ে বেড়াই, একা একা নারইতে গোসাই হাত পুরাইয়া রান্না করিয়ে খাই। যদি একজন মা আমার সঙ্গে থাকে, রান্না করিয়ে দেয় আমাকে, আমি খাইয়ে কত আনন্দ পাই। তাহলে ভগবান তার কাছে যাইয়ে বউ চায়, বুঝতে পারছেন। আর এরা যদি সুযোগ পায় কি না করতে পারে, এই রকম যারা বিয়ে করবে না, আবার অন্যের বাড়ির বোর দিকে তাইরে নাইরে করে, ওকে যদি কোনো সময় নাগালের মাথায় পান বাবা, আমি একটা মেডিসিন শিখাই দিয়ে যাই, শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা দিয়ে রামায়ণ মহাভারতের দেশ পাস করিয়ে দেবেন। ছোট্ট একটা গল্প মনে পড়িয়ে গেছে। একজন বিয়ে করেছে, বুঝলেন। ছেলেটা একটু সরল সোজা, বলদ বলদ, বউটা একটু চালাক। তা মাঠে ঘাটে সম্পত্তি আছে, সারাদিন কাজকর্ম করে স্বামী, সন্ধ্যাবেলায় এসে খাইয়ে দিয়ে শুয়ে পড়ে, বউটার তাতে মন সারে না। বউটা ভাবছে, বাবা আমার জীবনে একটা ফাইন করিয়ে দিয়েছে, আমি শুধু এর নিয়ে থাকবো না, মনে আছে ভাবো আমি আমার বাবের একজন মানুষ জোগাড় করিয়ে তার সাথে ড্যাশ 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 ড্যাশ। এখন ওই একজন বাবের মানুষ জোগাড় করছে, বোঝেন তো ওমা, বাবের মানুষ যদি হয় কত যে বাপ তা কি কইয়ে ভরা যায়। এখন ওই ভালো মন্দ খাবার বাবের মানুষই খায়, আর বউটা খায়, স্বামীর কপালে জোটে না। মাস 6 মধ্যে স্বামী একেবারে স্কেলিটন নাম্বার 1 হয়ে গেছে। মানে যেদিক থেকেই তাকান ছাদ ডালাই ভালো নাই, খালি রড দেখা যায়, খালি রড দেখা যায়। এখন হাঁটতে গেলে মনে হয় বল পাই না, তবে যত বড়ই সরল সোজা মানুষ হোক, চাপে পড়লে কিন্তু আস্তে আস্তে চালাক হয়। তাই এখন ওই স্বামী খাইতে বসে একদিন সকালবেলায়, আর ওই বউটা ডাক দিয়ে খাবার দিচ্ছে। তার স্বামী ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো, কি হয়েছে? আমার তো একটা দোয়া গাই আছে, 9 থেকে 10 লিটার দুধ হয়। এত দুধ যায় কোন জায়গায়? আমি একটু দুধ খাতি পাই না, দিন দিন আমার শরীর যে খারাপ হয়ে যাচ্ছে। বউটা কয়, হ্যাঁ তোমার ওই চিন্তা করে এই তো আমিও মরি, তোমার শরীর মোটে ভালো হয় না, মোটে ভালো হয় না। ওই যে মাঠের মধ্যে বট গাছ তলায় আছে মা কালী, তোমার শরীর যাতে ভালো হয় মায়ের কাছে যাই, মঙ্গল কামনা করিয়ে মায়ের চরণে দুধ ঢালি। স্বামী কয়, তাহলে তো আমার ভালো বউ, আমারে দুধ দেয় না, কিন্তু আমার মঙ্গল কামনা করিয়ে যদি মা কালীর পায়ে দুধ ঢালে, তাহলে তো বউরে খারাপ কওয়া যায় না কি?
এখন ও চিন্তা করছে শালা দুধ যেমন না খাইলে শরীর খারাপ হয়ে যায়, আমার হাড় বের হয়ে গেছে, মানে একটা দুরবস্থা। আবার দুধ বেশি খাইলেও ডাইজেস্ট হয় না, তাতেও অনেক সময় গ্যাস ফর্ম করিয়ে তাতেও একটা দুরবস্থা ঘটে। তাতে করে 8-10 লিটার দুধ, ও মনে মনে কল্পনা করছে 8-10 লিটার দুধ যদি মায়ের পায়ে ঢালে, তা যখন এই মা কালীর মূর্তি করাইছে পালমশাই, আমি তো তখন ছিলাম, মাঝখানে আছে খুঁটি, তারপরে খড় কুটো দিয়ে সুতলি দিয়ে পেঁচাইছে, তার উপরে মাটি দিয়ে নেপিয়ে বইছে, উপরে রং করছে, এই তো মায়ের মূর্তি। তাই এই মূর্তিতে যদি 8-10 লিটার দুধ এই 2-3 মাস ধরে ঢালতেই থাকে, আমার যেমন দুরবস্থা মায়ের একটা অবস্থা না হইয়া সারতে পারে না। ও চিন্তা করছে এই দুধ 5-7 দিন ঢালতেই মায়ের উপরের গায়ের রং ছুটে যাব। তারপরে মাটি যদি ভিজে থাকে, আর 8-10 দিন যাইতে না যাইতে মাটি আস্তে আস্তে খসিয়ে পড়বো। তারপরে ওই ভিতরে খড়কুটো যদি ভিজে থাকে, আর 10-12 দিন গেলে ওইটাই পচন লাগবো, খসিয়ে পড়বো, ভিতরে আমার মতো রড দেখা যাইব। তাহলে মায়ের একটা দুরবস্থা না হইয়া ছাড়বো না। তাই সে স্বামী চিন্তা করছে আজকে আমি নিজের চোখে দেখবো মা কালীর পায়ে কিভাবে দুধ ঢালে আর আমার জন্য কি কি মঙ্গল কামনা করে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বউডা নেই, যেই বালতি নিয়ে হাঁটা দেছে, ও গোপনে উল্টো পথে যাইয়া ওই বট গাছের উল্টো দিকে বসে আছে, যেদিকে মণ্ডপ মায়ের মূর্তি আছে তার উল্টো পিঠে পেছনে বসে রয়েছে। ভাবছে বউটা আসবে, যখন জল ঢালবে আমি তখন দেখব। তাই বউটা কি করছে, আজকে ওই বালতি ভরিয়ে দুধ নিয়ে যাইয়ে বাবের লোকের বাড়ি যাইয়ে পায়েস টায়েস রান্না করিয়ে সবাই মন মজাইয়ে খাওয়াইছে। তারপরে ওই খালি বালতি নিয়ে মন্দিরে এসে ঢুকছে, আর স্বামী পেছন দিয়ে এসে বেড়ার ফাঁক দিয়ে তাকায় রয়েছে। কাঁচা মণ্ডপ তো, দেখে 8-10 মিনিট বালতি ভুট করিয়ে ধরছে, দুধের খবর নাই। স্বামী কয় ব্যাপারটা কি, এক বালতি দুধ 8-10 লিটার দুধ ভুট করিয়ে দিলে তো মণ্ডপ ভাসে যাওয়ার কথা, দুধ গেল কোন জায়গায়, কোনো ম্যাজিক ট্যাজিক শেখে নাই তো। 10 মিনিট মতো ধরিয়ে রাখছে, যেটুকু ভিতরে ছিল নিংড়াইয়ে টপ 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 করে 4-5 ফোঁটা পড়ছে। এই 4-5 ফোঁটা দুধ পড়ছে। এখন ওই বালতি এক পাশে ছড়াইয়ে দিয়ে মায়ের পায়ের কাছে বউটা টান টান হইয়ে পড়ছে, কাঁদো কাঁদো ভাবে বলছে, মা হে মহামায়া, হে জগৎ জননী, হে করুণাময়ী মা, তুই আমারে কৃপা কর। তোর করুণায় যদি আমার স্বামীর চোখ দুটো 7 দিনের মধ্যে পুরোপুরি অন্ধ হইয়া যায়, ও মা তোর কাছে মনের কথা বলি, তোর চরণে দেব জোড়া পাঠা বলি রে মা, জোড়া পাঠা বলি। স্বামী পেছন থেকে শুনে 28 ধরে গেছে, মনে মনে কয় শালি কলো কি, আমার কাছে বললো কি আর এই জায়গা চাইলো কি, আমারে যে কইলো যে আমার মঙ্গল কামনা করিয়া দুধ ডালে, আর এই জায়গায় সে কয় আমি কানা হয়ে গেলি ভালো হয়। এখন মা কালীর তো বারবার করে ডাকে, মা আমারে কৃপা কর, 7 দিনের মধ্যে যদি তোর কৃপায় আমার স্বামীর চোখ দুটো পুরোপুরি অন্ধ হইয়া যায়, তাহলে তোর চরণে জোড়া পাঠা বলি দেব। মায় তো ডাকও শোনে না, কথাও কয় না। এখন ওই পেছন থেকে স্বামীর একটু বুদ্ধি আছে, স্বামী মনে মনে ভাবতেছে মা কালী তো কথা কয় না, মনে আছে ভাবো এরপরে প্রার্থনা করলে আমি বামা কণ্ঠে পেছন থেকে দৈববাণী করে দিয়ে আস্তে চলে যাব। এরপরে আবার যখন বলছে মা কৃপা কর, আমার স্বামীর চোখ দুটো যেন 7 দিনের মধ্যে তোর কৃপায় অন্ধ হয়ে যায়, আমি তোর চরণে জোড়া পাঠা বলি দেব মা, জোড়া পাঠা বলি দেব। ও পেছন থেকে বলছে, হ্যাঁ 5 দিনের মধ্যেই তোমার স্বামী আফসা আফসা দেখবে, 7 দিনের দিন পুরোপুরি অন্ধ হইয়া যাবে। বউটা শুনিয়া কয়, মা তোর এত করুণা, আমি আজকেই পাঠা বাইনা দিয়ে থুয়ে যাবো। বউটা ভাবছে মা কালী কথা কইছে। এখন ওই বউটা তো হাঁটাতেছে, স্বামী একটু পরে আবার গোপন পথে আগে আগে বিছানায় যাইয়া ঝিমচ্ছে, আর চিন্তা করতেছে সর্বনাশ, আমার বউ যদি কয় আমি কানা হয়ে গেলি ভালো হয়, তাহলে আমি আর যাবো কোন জায়গায়, আমার তো আর কিছু করার নাই। বাবের লোকরে খবর টবর দিয়ে বউটা বাড়ি আইছে।
5 দিনের মধ্যে কারোর সাথে কোনো কথা নাই, এক বিছানায় থাকে কিন্তু কথাবার্তা হয় না, বোঝো না? মনের যদি একবার গরমি লইয়া যায় মা, ওই লালনের গান আছে না, থাকি তুমি আমি এক ঘরে মাঝে 1,00,000 যোজন ফাঁক, সেই 1,00,000 যোজনের চাইতেও বেশি দূর হইয়া যায়। তাই 5 দিন দেখতে দেখতে কাটে গেছে। সকালবেলায় বউটা উঠছে, স্বামী একটু বেলা করে উঠে এখন ওই বউটার দিকে লক্ষ্য করে বলছে, শুনছো? বউটা তো তাকে তাকে রয়েছে, আজকে তো 5 দিন হয়ে গেছে, আজকে তো আফসা দেখার কথা। হ্যাঁ, যেই ডাক দেছে বউটা চিন্তা করছে মনে হয় বিবিসির খবর হয়েছে। বউটা নরমে করছে, কি হয়েছে গো, কি হয়েছে তোমার? স্বামী করছে, আমি যেন কেমন আফসা আফসা দেখতেছি, পরিষ্কার কিছুই দেখি না, ব্যাপারটা কি রে? বউটা ভাবছে মা কালীর কৃপা হয়েছে, আজকে 5 দিন হয়েছে, আজকে তো আফসা দেখার কথা। আরেকদিকে ঘুরে কয়, মা তুই এত করুণাময়ী, যা কইলি তাই হইল, আমি আজকেও পাঠা আবার একবার দেখে আসবো, সময় মতো বলি দেবো রে মা। এখন ওই 5 দিনের দিন চলে গেছে, আরো 2 দিন শেষ, আজকে তো পুরোপুরি কানা হয়ে যাওয়ার কথা। বউটা সকালে উঠছে, দুপুর হয়ে যায়, স্বামী আর ওঠে না। দুপুরের পরে উঠে স্বামী যাইয়ে পেছনের যে বেড়া, কাঁচা ঘরে তো 5 বেড়া থাকে, পাকা ঘরে তো ওয়াল কয়, 5 বেড়াই যাইয়ে থাবড়াচ্ছে আর করছে, কি গো আজকে আমার কি হইল? বউটা কয়, কি হয়েছে তোমার, আজকে আবার কি হয়েছে? কয়, দেখ এই 2 দিন তো আফসা আফসা দেখছিলাম, আজকে যে সব অন্ধকার, কিছুই দেখি না, তুমি কোন দিক, দরজা কই? বউটা আরেক দিক ঘুরিয়ে মার উদ্দেশ্যে কাছে, মা তুই ধন্য আর আমিও ধন্য, আমি যথা সময়ে বলি দেব রে মা, ধন্য, যা কইলি তাই হইল। রাগে রাগে ঘরে যাইয়ে স্বামীর হাত ধরিয়ে টান দিয়ে কয়, কি হয়েছে তোমার? হ্যাঁ, আজকে কেবল নতুনে কানা হইছো, এই ঘরে সারা জীবন শুয়ে থাকলে কোন দিক দরজা ঠিক পাও না, পেছনে যাইয়ে মরছো, আসো আমার সাথে। হাত ধরিয়ে টান দেয় না, বারান্দায় জল চকিতে বসাই দিছে। জল চকিতে বসাইয়ে যেই কাজে হাত দেবে ভঙ্গি করতেছে। এখন স্বামী ডাক দিয়েছে, শুনছো? কয়, কি হয়েছে? কয়, আমার একটু পায়খানায় নিয়ে যা। বউটা আইসে হাত ধরতে গেছে, ও আরেক দিকে হাত দিয়ে কানা হয়ে গেছে তো। হ্যাঁ, ওইদিকে নাকি এইদিকে, ধরো ধরো, চাপাতে ধরে চলো। বউটা যেই সামনের দিকে চায়, ও আবার চোখ পাক্কাইয়ে দেখিয়ে নেয়। আবার যখন পেছনে ঘুরে, কিভাবে হাঁটো, কানা হয়ে যায়, বুঝলেন? এখন ওই পায়খানায় নিয়ে বসাই দিয়েছে, ডাক দিয়েছে, আমার নিয়ে যাও। পায়খানার থেকে আইনি আবার জল চকিতে বসাইয়ে কাজে হাত দিলেই ডাক দিয়েছে, শুনছো? কয়, কি হয়েছে? কয়, আমার একটু প্রস্রাব করাই নিয়ে। বউটা কয়, কও কি? এই মাত্র তোমার পায়খানায় নিয়ে গেলাম, প্রস্রাব হয় নাই? স্বামী করে বর্ণনা, তুই তো জানোস না, নতুন নতুন কানা হয়ে গেলে পায়খানার সাথে প্রস্রাব হয় না। কথা নিবি, আমার একটু প্রস্রাব করাই নিয়ে আসবি। আবার নিয়ে গেছে, আবার আইনে বসাই দিয়েছে, আবার ডাক দিয়েছে, শুনছো? কয়, আবার কি হয়েছে? কয়, নাই এইবার কিছু হয় নাই। কয়, তাহলে ডাকলে কেন? কয়, দেখ আমি কানা হয়ে গেছি, আমি তো কাজ করতে পারছি না, তবে হঠাৎ করে কানা হয়েছিলাম তো, আমি বিমরি খাইয়ে গেছিলাম, সব যেন মাথা হ্যাং হয়ে গেছিল, কিছুই মনে করতে পারছিলাম না। কিন্তু এখন যত সময় যাচ্ছে আমার কাছে চারিদিক যেন পরিষ্কার হয়ে যাচ্ছে, আমার বল হয়ে গেছে, সাহস হয়ে গেছে, আমি একা একা চলতে পারবো। কিন্তু একটু অবলম্বন দরকার। কথা লবি, আমার যে বাঁশের জার আছে, বড়া বাঁশের জারের থেকে ঘন গিট দেখে হাত চারিক মাপের একটা লাঠি আমারে বানায় দিবি। বউটা ভাবছে সেইটাই ভালো লো দিদি, এত তিতে তিতে আর সহ্য হয় না, একবার পায়খানায় না, একবার প্রস্রাবে না। বউটা আনন্দে একটা লাঠি বানায় দিয়েছে, কানা তো লাঠি আর হাতছাড়া করে না। এই লাঠি নিয়ে এদিক ওদিক যায়, বউ আসলি পরে একটু ভঙ্গি ঠঙ্গি করে, বউ এদিক ওদিক গেলেও তো ভালো মানুষ, চোখ পাক্কাই আবার খানি দেখে নেয়। আবার বউ যদি তাকায়, এখন কয়দিন চলে যাওয়ার পরে ভাদ্র মাস, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাবের লোকরে খবর দিয়েছে বউটা, এই গন চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। যারা বিনা নিমন্ত্রণে খায়
তারা যদি নিমন্ত্রণ পায় জম্মের খাওয়া খায় না, নিমন্ত্রণ দেশে আর বাবের লোক আইসে হাজির হয়েছে, কিন্তু আইসিয়ে দেখে যার বোধ দাঁড়ে যাবে সেই মানুষটা লাঠি বগল দাবা করিয়ে বারান্দায় বসে রয়েছে। বলেন আর পা চলে? ও তো রাস্তার দুয়ারে স্ট্যাচু হয়ে গেছে। বউটার রাগ হয়ে গেছে, বউটা দেখাচ্ছে ওই জায়গায় দাঁড়ায় বললে কেন? তোমারে না খবর দিছি, কানা হয়ে গেছে, চোখে থাকে না, ওই পাশ দিয়ে যাইয়ে ঘরে বসো, মানে ইঙ্গিত করতেছে। কি করবে বাবের লোক, পাশ দিয়ে ডান দিক দিয়ে বাবের লোক চলে গেছে ঘরে। 5 মিনিট পরে কানাডা বাঁ দিকে হাত বাড়ায় গেছে, এই কি রে বিড়াল নাকি? এই বিড়াল, এই বিড়াল। বউ কয় কি হয়েছে তোমার, তুমি না চোখে দেখো না, কানা হয়ে গেছে, তা বিড়াল ঠিক পাও কাম ভাই? কয় না, কিরকম যেন লোমা লোমা ঠেকলো। আরে বউটা একটু এদিক ওদিক করে ভঙ্গি করিয়ে শ্বশুর করিয়া ঘরে গেছে। আগে তো বাবের লোক যায় খাটে বসে রয়েছে, বউটাও যাইয়া পাশাপাশি বসে কেবল গলার উপরে হাত দিয়ে ওরাও দুইজনে পজিশন নিচ্ছে, আর কানাও কাপড় গোছাইয়া পজিশন নিচ্ছে, বুঝলেন? লাঠি তো বগল দেওয়া করাই আছে, কেবল গলার উপরে হাত দিয়ে 25% কায়ত হইছে, শীত হইছে, বুঝলেন? কানা যাই এই দমাদম দোয়াতে জোড়া বাড়ি শুরু করছে। 8-10 বাড়ি দেওয়ার পরে দপদপ করিয়ে বউ কয় কি হয়েছে তোমার, বাইরেও কেন? তুমি না কানা হয়ে গেছো, চোখে দেখো না, বাইরেও কেন? কয় রাখ শালি, শালি মা কালী আমারে বর দেছে। কয় তোরে তোমারে কি বর দেছে? কয় মা কালী আমারে কইছে তোদের দুটেরে আমি যত বাড়িব আমার চোখ তত পরিষ্কার হইব, তোদের যত বাড়িব আমার চোখ তত পরিষ্কার হইব। আজকে বাইরে তোদের রামায়ণ মহাভারতের দেশ পাস করে দিয়ে আসবো, বুঝলেন? এই যে নারদ বড়াইতে যদি কেউ থাকে বাবা, তাহলে যদি সামনে ভরে ও পুলিশের কাছে গেলে কাজ হবে না, ও রামায়ণ মহাভারতের দেশ পাস করে দিতে হবে। শান্টিং কোম্পানির শালসার নামটা মনে রাখেন, শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই শালসা, শালসা দিয়ে রামায়ণ মহাভারতের দেশ পাস করে দেবে।